ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং দেশের সর্বোচ্চ আইনসভা পার্লামেন্টের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস যারা দেখিয়েছিল তাদের জন্য ভারত সরকারের কড়া বার্তা পৌঁছে গেল। আন্দোলনের নামে দিল্লিতে যেভাবে নৈরাজ্য ও সংঘাত সৃষ্টির চক্রান্ত সাজানো হয়েছিল, দেশের ল অ্যান্ড অর্ডার রক্ষা করার স্বার্থে পুলিশ প্রশাসন এবার তার উপযুক্ত জবাব দেওয়া শুরু করেছে। গণতান্ত্রিক অধিকারের দোহাই দিয়ে রাষ্ট্রকে জিম্মি করার দিন শেষ। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা বিশ্লেষণ করব দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, পার্লামেন্ট ঘেরাওয়ের অন্তরালে থাকা আন্তর্জাতিক চক্রান্ত এবং ভারত সরকারের জিরো টলারেন্স নীতি নিয়ে। এই মুহূর্তের বড় খবর, গত 20শে জুলাই দিল্লির রাজপথে পার্লামেন্ট মার্চের নামে যে তুলকালাম কাণ্ড ঘটানো হয়েছিল তা কোনো সাধারণ বা শান্তিপূর্ণ আন্দোলন ছিল না, বরং তা ছিল সংঘাত তৈরির এক পূর্ব পরিকল্পিত চক্রান্ত। দিল্লি পুলিশের তদন্ত এবং দিল্লি পুলিশ মহাসংঘের সাম্প্রতিক প্রেস কনফারেন্সে উঠে এসেছে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। সাবেক এসিপি কেপি বুকরেডি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর আক্রমণ এবং রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসের চেষ্টা চালানো হলে সিকিউরিটি ফোর্সেস নীরব দর্শক হয়ে থাকবে না। প্রশাসন সূত্রে খবর, তথাকথিত এই আন্দোলনের আড়ালে প্রবেশ করেছিল প্রায় 2800 জন অপরাধমূলক ব্যাকগ্রাউন্ডের সমাজবিরোধী। ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে অন্তত 128 জন পুলিশকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। এমনকি আন্দোলনকারীদের একাংশ পুলিশ অফিসারদের লক্ষ্য করে কেমিক্যাল পেপার স্প্রে এবং পাথর ব্যবহার করেছে। এই চরম বিশৃঙ্খলা সত্ত্বেও বিরোধীদের একাংশ এবং নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডাবাজ ঘটনাটিকে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহর পদত্যাগ দাবি করছে। কিন্তু দিল্লি পুলিশ এবং কেন্দ্র সরকার স্পষ্ট করে দিয়েছে, জাতীয় নিরাপত্তার সাথে কোনো আপোষ করা হবে না। আজকের মূল বিশ্লেষণে যাওয়ার আগে ভারতের প্রতিটি সচেতন নাগরিকের কাছে আমার কয়েকটি সরাসরি প্রশ্ন। প্রথমত, দেশের পার্লামেন্ট ভবনের দিকে যখন হাজার হাজার মানুষ রওনা দেয় এবং তাদের মধ্যে হাজার হাজার অপরাধী লুকিয়ে থাকে, তখন পুলিশ যদি ব্যারিকেড দিয়ে তাদের না আটকায়, তবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার অবস্থা কোথায় দাঁড়াবে? দ্বিতীয়ত, আন্দোলনের নামে পুলিশ অফিসারদের চোখে কেমিক্যাল স্প্রে মারা এবং পাথর ছোড়া কি আদৌ কোনো গণতান্ত্রিক অধিকার হতে পারে? তৃতীয়ত, প্রতিবেশী দেশগুলোতে যেমন অরাজকতা সৃষ্টি করে সরকার ফেলে দেওয়া হয়েছিল, ঠিক একই ধরনের মডেল কি ভারতেও প্রয়োগ করার চক্রান্ত চলছে? এবং চতুর্থত, দেশের নিরাপত্তা রক্ষা করতে গিয়ে পুলিশ যখন কড়া পদক্ষেপ নেয়, তখন কেন এক শ্রেণীর রাজনৈতিক দল এবং প্রোপাগান্ডাবাজ সাংবাদিক পুলিশ বাহিনী এবং সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করে? এই প্রশ্নগুলোর আসল উত্তর লুকিয়ে আছে জিওপলিটিক্স এবং ইন্টারনাল সিকিউরিটির সমীকরণে। আর সেই সত্যই আজ আমরা উন্মোচন করব। আজ বিশ্বমঞ্চে ভারত এক উদীয়মান গ্লোবাল সুপার পাওয়ার। অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং সামরিক সক্ষমতার বিচারে দেশ যখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে, ঠিক তখনই ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা চূর্ণ করার এক গভীর চক্রান্ত দৃশ্যমান হচ্ছে। 20শে জুলাই দিল্লির রাজপথে যা ঘটেছে তাকে কেবল একটা সাধারণ বিক্ষোভ প্রদর্শন বা আন্দোলনের নাম দিয়ে উড়িয়ে দিলে আন্তর্জাতিক ভূরাজনীতি বা জিওপলিটিক্সের মূল কৌশলটাই অধরা থেকে যাবে। আপনারা যদি সাম্প্রতিক সময়ে আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, তবে দেখতে পাবেন কিভাবে সাধারণ মানুষের ক্ষোভ বা দাবি দাবাকে ঢাল বানিয়ে ভিড়ের আড়ালে অপশক্তিকে নামিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা অচল করার চক্রান্ত করা হয়। আন্তর্জাতিক রাজনীতিতে একে বলা হয় কালার রিভলিউশন বা রেজিম চেঞ্জ প্লট। ঠিক এই ধরনের ব্লুপ্রিন্ট ভারতের মাটিতেও প্রয়োগ করার একটা দুঃসাহস দেখানো হয়েছিল এই পার্লামেন্ট মার্চের মাধ্যমে। আমাদের মনে রাখতে হবে, দেশের পার্লামেন্ট কেবল ইট পাথরের তৈরি কোনো সাধারণ ভবন নয়। এটি ভারতের 140 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, আমাদের সংবিধান এবং জাতীয় সার্বভৌমত্বের মূল কেন্দ্রবিন্দু। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এমন একটি অতি সংবেদনশীল এলাকায় যদি কোনো অনিয়ন্ত্রিত ও উগ্র ভিড় ঢুকিয়ে দেওয়া হয়, তবে মুহূর্তের মধ্যে পুরো দেশের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে। তৈরি হতে পারে এক চরম প্রশাসনিক শূন্যতা। সেদিন দিল্লি পুলিশ এবং আমাদের সিকিউরিটি ফোর্সেস যদি জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে শক্ত ব্যারিকেড গড়ে তুলে এই জনতাকে না আটকাতো, তবে দিল্লির রাজপথে কতটা ভয়াবহ ও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারত তা সহজেই অনুমেয়। আন্তর্জাতিক রাজনীতি এবং জিওপলিটিক্সের দুনিয়ায় কোনো কিছুই হঠাৎ বা দুর্ঘটনাবশত ঘটে না। প্রতিটি ঘটনার পেছনে থাকে সুনির্দিষ্ট প্ল্যানিং।
তথাকথিত কিছু বিরোধী নেতা এবং সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডাবাজ অ্যাক্টিভিস্টরা ক্রমাগত দাবি করে আসছিল যে এই আন্দোলন নাকি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু আমাদের প্রশ্ন হলো, যে আন্দোলন শান্তিপূর্ণ সেখানে 2800 জনেরও বেশি চিহ্নিত অপরাধী এবং সমাজবিরোধী উপাদান কি করছিল? পুলিশ যখন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তদন্তের নথি সামনে আনলো, তখন এদের মিথ্যা ন্যারেটিভের মুখোশ এক লহমায় খুলে গেল। এদের আসল ট্র্যাপ বা ফাঁদটা ছিল অত্যন্ত সুচতুর। এদের উদ্দেশ্য ছিল পুলিশ বাহিনীকে চরমভাবে উস্কানি দেওয়া, যাতে উত্তেজিত হয়ে পুলিশ বড় কোনো পদক্ষেপ নিতে বাধ্য হয়। রাজপথে রক্তপাত ঘটলে সেই দৃশ্যকে অস্ত্র বানিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া বা আন্তর্জাতিক মানবাধিকার মঞ্চে ভারতের ভাবমূর্তি ও ইমেজ ধ্বংস করার পরিকল্পনা ছিল এদের। দেশের ভেতরের বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্তর্জাতিক স্তরে ভারতকে একটি অস্থির রাষ্ট্র হিসেবে তুলে ধরার এই চেষ্টা কোনো সাধারণ বিক্ষোভ নয়। এটি একটি অত্যন্ত বিপজ্জনক হাইব্রিড ওয়ারফেয়ার এবং সুপরিকল্পিত প্রোপাগান্ডা ক্যাম্পেইনের সরাসরি অংশ। এখন মূল প্রশ্ন হলো, পুলিশ কি এখানে কোনো আইন লঙ্ঘন করেছে, নাকি রাষ্ট্র ও নাগরিকদের সুরক্ষায় নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালন করেছে? বিরোধীরা ক্রমাগত অভিযোগ তুলে দাবি করছে যে পুলিশ টিয়ার গ্যাস, প্যালেট গান এবং ওয়াটার ক্যানন ব্যবহার করার সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের প্রেসার বা নির্দেশে নিয়েছে। কিন্তু বাস্তব সত্যিটা হলো, একটি পেশাদার সিকিউরিটি ফোর্স বা নিরাপত্তা বাহিনী কিভাবে ক্রাইসিস পরিস্থিতিতে গ্রাউন্ডে কাজ করে সে বিষয়ে এই তথাকথিত সমালোচকদের বিন্দুমাত্র জ্ঞান নেই। দিল্লি পুলিশের সাবেক বর্ষিয়ান কর্মকর্তা প্রেস কনফারেন্সে খুব পরিষ্কার এবং যুক্তিপূর্ণভাবে এই বিষয়ের কৌশলগত দিকটি ব্যাখ্যা করেছে। যখন রাজপথে হাজার হাজার মানুষের একটি উগ্র ও অনিয়ন্ত্রিত ভিড় ব্যারিকেড ভেঙে দেশের সর্বোচ্চ আইনসভা পার্লামেন্টের দিকে ধেয়ে আসে এবং কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে কেমিক্যাল পেপার স্প্রে এবং পাথর ছোড়ে, তখন মাঠে উপস্থিত অন ডিউটি কমান্ডারদের কাছে প্রতিটি সেকেন্ড জীবন মরণ প্রশ্নের মতো অত্যন্ত সংকটপূর্ণ হয়ে ওঠে। সেই মুহূর্তে কোনো অফিসার ফোন তুলে স্বরাষ্ট্রমন্ত্রক বা কোনো রাজনৈতিক নেতাকে ফোন করার সময় পান না যে স্যার, সামনে তো চরম বিশৃঙ্খলা হচ্ছে, এবার আমরা কি করব। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সম্পূর্ণ প্রফেশনাল প্রোটোকল এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি অনুযায়ী। রাজপথে যখন সহিংস পরিস্থিতি তৈরি হয়, তখন অন স্পট অফিসারকে সিদ্ধান্ত নিতে হয় কিভাবে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করা যায় এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি সুনিশ্চিত করা যায়। যদি একটি উন্মত্ত ভিড়ের পরিকল্পিত আক্রমণে 128 জন পুলিশকর্মী মারাত্মকভাবে রক্তাক্ত ও আহত হন, তবে নিজেদের আত্মরক্ষা এবং কোটি কোটি টাকার পাবলিক প্রপার্টি রক্ষা করার জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় বলপ্রয়োগ করার পূর্ণ অধিকার পুলিশের রয়েছে। এমন পরিস্থিতিতে পুলিশ অ্যাকশন কোনো আনন্দের বিষয় নয়, কিন্তু অরাজকতা এবং চরম বিশৃঙ্খলা থেকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে বাঁচাতে হলে প্রশাসনকে মাঝে মাঝে কঠোর ও অপ্রিয় পদক্ষেপ নিতেই হয়। যেসব রাজনৈতিক নেতা এবং ড্রয়িং রুমে বসে থাকা বিশ্লেষকরা এসি রুমে বসে রাজপথের পরিস্থিতি পর্যালোচনা করেন, তারা একটি বড় সত্য এড়িয়ে যান। যে পুলিশ কর্মীটি ইউনিফর্ম পরে রোদে বৃষ্টিতে ডিউটি করছেন, তিনিও কোনো সাধারণ পরিবারের সন্তান, কারো বাবা কিংবা কারোর ভাই। দেশের আইন ও শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে জওয়ানদের ওপর হামলা চালানো হবে, তাদের ওপর কেমিক্যাল ও পাথর ছোড়া হবে, আর দেশের আইন প্রয়োগকারী সংস্থা হাত গুটিয়ে নীরব দর্শক হয়ে বসে থাকবে। সেই দুর্বল ও দিশাহীন প্রশাসনের দিন ভারত সরকার বহু আগেই বর্জন করে দিয়েছে। এবার আসা যাক এই ঘটনার পেছনে থাকা ফেক নিউজ এবং চক্রান্তের বিভ্রান্তিকর প্রচারে। গত কয়েকদিনে কিছু নির্দিষ্ট ইউটিউবার, প্রোপাগান্ডাবাজ, সাংবাদিক এবং তথাকথিত অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় এক অদ্ভুত গল্প রটানোর চেষ্টা করছিল। তারা দাবি করেছিল যে রাজপথে একটি ভাঙাচোরা ট্রাক বা গাড়ি সরকার নিজেই এনে দাঁড় করিয়ে রেখেছিল যাতে আন্দোলনকারীদের উপর দোষ চাপানো যায়। কিন্তু আসল তথ্য প্রকাশ পেতেই এই চক্রের অপপ্রচার পুরোপুরি ধরা পড়ে গেছে। দিল্লি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ওই স্থানে নির্দিষ্ট দিনটির 4 দিন আগেই একটি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে ব্যাকডেটেড সরকারি এফআইআর নথিভুক্ত ছিল। একটি পুরনো অ্যাক্সিডেন্টের গাড়িকে কেন্দ্র করে যারা আন্তর্জাতিক মহলে ভারতকে বদনাম করার চক্রান্ত করছিল, তাদের যুক্তি আজ সম্পূর্ণ হাস্যাস্পদ প্রমাণিত হয়েছে। এছাড়া কিছু নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্রমাগত ওভারসিজ নেটওয়ার্ক বা বিদেশি সংস্থার সাথে যোগাযোগ রেখে ভারতের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রককে টার্গেট করেছে। বাক স্বাধীনতার নামে দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি দেওয়া, দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে হুমকি দেওয়া এবং আইন শৃঙ্খলা বিনষ্ট করার এই চেষ্টা কোনোভাবে বরদাস্ত করা যায় না। যখনই এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বা এফআইআর করা হচ্ছে,
তখনই এরা গণতন্ত্র বিপন্ন বলে কেঁদে কোকিয়ে ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে। কিন্তু ভারতের আইনি ব্যবস্থা এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিজ এখন এই প্রোপাগান্ডা গেম সম্পর্কে পুরোপুরি সচেতন। ভারত সরকারের সাম্প্রতিক নিরাপত্তা কৌশল এবং জাতীয় নীতি এখন স্ফটিকের মতো পরিষ্কার। স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার অমিত শাহ এবং দেশের ন্যাশনাল সিকিউরিটি সংশ্লিষ্ট সমস্ত শীর্ষ সংস্থাগুলো বিশ্বমঞ্চে এবং দেশের অভ্যন্তরীণ অপশক্তির উদ্দেশ্যে এক চূড়ান্ত বার্তা পৌঁছে দিয়েছে। আজকের ভারত আর কোনো নরম রাষ্ট্র বা সফট স্টেট নয়। ইতিহাসের পাতায় ভারত হয়তো অনেক সময় ধৈর্য দেখিয়েছে, কিন্তু সেই সুযোগ নিয়ে রাষ্ট্রকে অচল করার দিন চিরতরে শেষ হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে থেকে সংবিধানের গণ্ডি মেনে সরকারের নীতির বিরোধিতা করতে চায়, তবে তার জন্য আমাদের গণতন্ত্র ও সংবিধানের দরজা সবসময় খোলা রয়েছে। কিন্তু গণতন্ত্রের আড়ালে থেকে যদি কেউ রাজপথে হিংসা ছড়িয়ে দেয়, কর্তব্যরত পুলিশ বাহিনীকে লক্ষ্য করে কেমিক্যাল স্প্রে বা পাথর ছোড়ে, কিংবা দেশের সার্বভৌমত্বের মূল কেন্দ্রবিন্দু পার্লামেন্ট ভবনে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এখানে সামান্যতম রাজনৈতিক বা প্রশাসনিক আপোষের অবকাশ নেই। দিল্লি পুলিশের এই আপোষহীন এবং দৃঢ় অবস্থান এবং কেন্দ্র সরকারের জিরো টলারেন্স পলিসি পরিষ্কার করে দিয়েছে যে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো যে কোনো ধরনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা কিংবা আন্তর্জাতিক স্তরে সাজানো হাইব্রিড ওয়ারফেয়ারের হুমকি মোকাবেলা করতে সর্বতোভাবে প্রস্তুত। যেসব রাজনৈতিক দল, কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী এবং ইউটিউবারদের প্রোপাগান্ডাবাজরা ভেবেছিল সোশ্যাল মিডিয়ায় ভুয়া ন্যারেটিভ তৈরি করে সরকার ও প্রশাসনের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ছিনিয়ে নেওয়া যাবে কিংবা পুলিশ বাহিনীকে ব্যাকফুটে ঠেলে দেওয়া যাবে, তারা ভারতের বর্তমান কৌশলগত সমীকরণের হিসাব কষতে গিয়ে চরম ভুল করে ফেলেছে। তারা বুঝতে পারেনি যে আজকের সাধারণ নাগরিকরা কোনটা গণতান্ত্রিক আন্দোলন আর কোনটা রাষ্ট্রবিরোধী চক্রান্ত তা খুব ভালোভাবেই চিহ্নিত করতে পারে। আজ শুধু দিল্লি পুলিশ বা পুলিশ মহাসংঘই নয়, দেশের কোটি কোটি আইন মান্যকারী সাধারণ দেশপ্রেমিক নাগরিকও আমাদের নিরাপত্তা বাহিনীর এই কঠোর পদক্ষেপের সমর্থনে শক্ত হয়ে পাশে এসে দাঁড়িয়েছে। রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে যারা দেশকে অস্থিতিশীল করার খেলায় নেমেছে, তাদের এবার কঠোর সত্যিটা বুঝে নেওয়া উচিত। ভারতে এখন কেবল একটাই নীতি চলবে, তা হলো রুল অফ ল বা আইনের শাসন। আর সেই আইনের শাসন কোনো রাজনৈতিক চাপ, মিডিয়া ট্রায়াল বা অপপ্রচারের কাছে এক চুলো নতি স্বীকার করবে না। পরিশেষে এটাই বলতে হয়, জিওপলিটিক্স এবং জাতীয় নিরাপত্তা কোনো আবেগের বিষয় নয়, এটা কঠোর বাস্তবতার উপর দাঁড়িয়ে থাকে। 20শে জুলাইয়ের ঘটনা আমাদের শিখিয়ে গেল যে দেশের সুরক্ষায় সামান্যতম শিথিলতাও কতটা বিপজ্জনক হতে পারে। ভারতের সার্বভৌমত্ব ও শান্তি বজায় রাখতে দেশের নিরাপত্তা বাহিনী যে দৃঢ়তা দেখিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। আপনার কি মনে হয়, দেশের সংসদে অরাজকতা ছড়ানোর এই চেষ্টার বিরুদ্ধে দিল্লি পুলিশ ও সরকারের করা পদক্ষেপ কি সম্পূর্ণ সঠিক ছিল? আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।